আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী মর্জিনা, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আজকে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় 2 উদ্ভিদ এবং প্রাণীর কোষীয় সংগঠন অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক পার্ট 11 যোজক বা কানেকটিভ টিস্যু নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকে প্রথমে আমাদের এই যোজক বা কানেকটিভ টিস্যু সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যোজক বা কানেকটিভ টিস্যু, যোজক কলা বা কানেকটিভ টিস্যুটা কি। তোমরা আগে টিস্যু কাকে বলে সেটা জেনেছো যে মানবদেহের কোনো কাজ যে কোষ বা কোষ অনেকগুলো কোষ একত্রে মিলে যখন কাজটা করে থাকে তখন সেটাকে আমরা বলছি কি টিস্যু। আচ্ছা, তাহলে যোজক টিস্যু কাকে বলে? যে টিস্যু প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে থাকে সেই টিস্যুকে আমরা বলছি কি যোজক টিস্যু। যে টিস্যু প্রাণীর বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে এরকম কিছু টিস্যু হচ্ছে রক্ত, হাড়, তরুণাস্থি, মেদময় কলা ইত্যাদি। অর্থাৎ রক্ত, হাড়, তরুণাস্থি, মেদময় কলা এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টিস্যু। এবার চলে আসি, আমরা জানি যে যোজক টিস্যুর কাজটা কী। যোজক টিস্যু বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এই টিস্যুগুলো আমাদের দেহের জৈবদিক যে বিভিন্ন কাজ আছে সেই কাজের মধ্যে কিন্তু এই যোজক টিস্যুগুলো কাজ করে থাকে। চলো দেখি আমরা কী ধরনের সে কাজ করে থাকে। সর্বপ্রথম হচ্ছে হাড় গঠনের একটি উপাদান ক্যালসিয়াম। আমরা জানি যে আমাদের হাড় গঠনের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা কী করে? ক্যালসিয়াম আমাদের হাড়ের গঠনে সহায়তা করে, আর হাড় কী করে? দেহের কাঠামো গঠন করে। আমাদের দেহের সম্পূর্ণ যে কাঠামোটা সেটা গঠন করে হচ্ছে হাড়, আমাদের সম্পূর্ণ দেহের ভার বহন করে এবং দেহের মধ্যে হচ্ছে দৃঢ়তা প্রদান করে। 2 নম্বর আসে পেশি বন্ধনী বা টেন্ডন পেশি নামে এক ধরনের পেশি আছে যেটা হাড়ের সাথে যুক্ত করে। এটা কী করে? পেশি বন্ধনী বা টেন্ডন যে পেশি তারা কী করে? পেশিকে হাড়ের সাথে আমাদের যুক্ত করে থাকে। মেদ কলা নামক এক ধরনের টিস্যু আছে। অর্থাৎ মেদ টিস্যু কী করে? আমাদের দেহের যে স্নেহ পদার্থ আছে সেই স্নেহ পদার্থকে হচ্ছে দেহের মধ্যে সঞ্চিত রাখলে হচ্ছে মেদ কলা। নেক্সট হচ্ছে তন্তুময় যোজক টিস্যু। তন্তুময় যোজক টিস্যুর যে কাজ সেটা হচ্ছে ফুসফুস এবং রক্তনালীর প্রাচীর সংকোচন ও প্রসারণে সাহায্য করে। আমাদের ফুসফুস এবং রক্তনালীর যে প্রাচীর সেটা হচ্ছে সংকোচন এবং প্রসারণে হচ্ছে সাহায্য করে। আমরা জানি কি ফুসফুসের মাধ্যমে আমরা কি শ্বাস গ্রহণ করি, শ্বাস ত্যাগ করি, তখন সেখানে কিন্তু ফুসফুসটা একবার সম্প্রসারিত হয়, একবার প্রসারিত হয়। সেই তন্তুময় যে যোজক টিস্যু আছে সেই টিস্যুটা হচ্ছে ফুসফুসকে এই সংকোচন এবং প্রসারণে সহায়তা করে। একইভাবে রক্তনালীর প্রাচীর সংকোচন ও প্রসারণে সহায়তা করে থাকে। নেক্সট কাজ চলে আসি, তরুণাস্থি হাড়ের চেয়ে নরম ও অন্যান্য টিস্যুর চেয়ে বেশি চাপ ও টান সহ্য করতে পারে। তোমরা দেখে থাকবে আমাদের হাতের জয়েন্ট বা পায়ের জয়েন্টের মধ্যে হচ্ছে কিছু নরম আছে, অর্থাৎ আমরা হাত এবং পাকে কিন্তু ফোল্ড করতে পারি, অর্থাৎ ভাঁজ করতে পারি, এবং এদের ভাঁজের দুটো হাড়ের মাঝখানে যে হাড়টা আছে, নর্মালি আমাদের হাড় হচ্ছে শক্ত হয়, কিন্তু এই হাড় দুটোর মাঝে যে হাড়টা আছে সেটা হচ্ছে তরুণাস্থি, একদম নরম হাড় হয়, যেটা হচ্ছে কি এটা কিছুটা ফোল্ড করা যায়, অর্থাৎ ভাঁজ করা যায়। এই তরুণাস্থি এটাকে আমরা বলছি কি তরুণাস্থি, অর্থাৎ এটা নর্মাল হাড়ের থেকে যেটা শক্ত তার থেকে একটু নরম হয়ে থাকে। এই হাড়ের তরুণাস্থি কি হাড়ের চেয়ে নরম ও অন্যান্য টিস্যুর চেয়ে বেশি চাপ। এই তরুণাস্থিটা কি হচ্ছে? আমরা বলছি কি হাড় যে শক্ত হয় তার থেকে কিছুটা তরুণাস্থিটা নরম হয় এবং অন্যান্য টিস্যুর চেয়ে সে বেশি পরিমাণ চাপ এবং টান সহ্য করতে পারে। যেমন নাক এবং কানের তরুণাস্থি, আমাদের কানের মধ্যে কিন্তু তরুণাস্থি বিদ্যমান আছে, নাকেরও কিছু অংশ হচ্ছে, বেশিরভাগটাই হচ্ছে আমাদের তরুণাস্থি। আচ্ছা, নেক্সট আছে রক্ত বিভিন্ন দ্রবাদি। আমরা এখানে কি বলেছি? যোজক টিস্যু একটা হচ্ছে রক্তের মধ্যে বলেছি। তখন এটার কাজ কি? রক্ত কি করে? বিভিন্ন দ্রব্যাদি যেমন অক্সিজেন, খাদ্য, রেচন পদার্থ এগুলোকে কি করে? দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে। আমরা জানি কি অক্সিজেন বা আমাদের খাদ্যের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে কি রক্তের মাধ্যমে আমাদের দেহের এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয়। রোগ জীবাণুর আক্রমণ হচ্ছে প্রতিরোধ করে, অর্থাৎ রক্তর এই টিস্যুটা কী করে? রোগ জীবাণুর আক্রমণ হচ্ছে আমাদের প্রতিরোধ করে। আচ্ছা, এখানে দেখো তোমাদের আমি খুব হাইলাইট করেছি একটা বাক্য, রক্ত এক প্রকার তরল যোজক কলা। রক্ত হচ্ছে কি? রক্ত এক প্রকার তরল যোজক কলা।
এখানে এটা আলাদা করে তোমাদের হাইলাইট করার কারণ হচ্ছে তোমাদের এই অংশটা থেকে যদি কোনো সৃজনশীল এসে থাকে বা এই অধ্যায় থেকে সৃজনশীল যদি এসে থাকে তখন আর তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকে রক্ত কি, তখন তোমাদের অ্যান্সার এখানে একটুকু দিলেই চলবে। রক্ত এক প্রকার হচ্ছে তরল যোজক কলা। ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। এই যোজক কলার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা টিস্যু হচ্ছে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। এই স্নায়ু টিস্যুটা কাকে বলে? প্রাণীদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। খেয়াল করে দেখো সংজ্ঞাটা কি বলেছে। প্রাণীদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে, অর্থাৎ আমাদের পরিবেশে যে উপাদানগুলো আছে সেই পরিবেশের উপাদানগুলোর মধ্যে সাড়া দেয়, অর্থাৎ সেখানে এই পরিবেশের উপাদানগুলো কিন্তু উপাদানগুলো আমাদের দেহের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করে, সেই উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে যে টিস্যু, তাকে আমরা বলছি কি স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। অর্থাৎ ধরো তোমাদের হচ্ছে আমরা গরম এবং ঠান্ডার যে অনুভূতিটা হচ্ছে পেয়ে থাকি, এটা হচ্ছে বাহিরের একটা ওয়েদার, যে তাপমাত্রাটা কেমন সেটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে। আমরা তাপমাত্রা যদি গরম না ঠান্ডা সেটা কিন্তু আমরা ত্বকের মাধ্যমে বুঝে থাকি, এবং সেই উদ্দীপনায় হচ্ছে কোনো জিনিস যদি গরম হয় সেটার উদ্দীপনায় আমাদের দেহ সাড়া দিবে, সাড়া দিয়ে সেই গরমের প্রতিরোধে আমরা কি করতে পারি সেটাই হচ্ছে প্রতিবেদন একটা সৃষ্টি করা। অর্থাৎ মস্তিষ্ক আমাদের সেই ধারণাটা দেয় যে অতিরিক্ত গরম হলে আমাদের কি করতে হবে। তো এটাকে আমরা বলছি কি স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। অর্থাৎ প্রাণীদেহের যে কলাটা আমাদের উদ্দীপনায় সাড়া দিচ্ছে এবং উপযুক্ত প্রতিবেদন, অর্থাৎ ওই জিনিসের প্রতি আমাদের যে কাজটা করতে হবে ওই জিনিসটার বিপরীতে, সেটাকেই আমরা বলছি কি স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ু টিস্যুর অনেকগুলো টিস্যু নিয়ে হচ্ছে, অনেকগুলো কোষ নিয়ে হচ্ছে একটা টিস্যু তৈরি হয়। এই স্নায়ু টিস্যুর যে এককটা, এক সিঙ্গেল অংশটাকে আমরা ধরি, সেটাকে আমরা বলি কি স্নায়ুকোষ বা নিউরন। মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দ্বারা তৈরি, অর্থাৎ আমাদের মস্তিষ্কের মধ্যে হচ্ছে অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন রয়েছে। এখন চলো এই যে স্নায়ুকোষ বা নিউরন, এটা কি জিনিস সে সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। এখানে আমি তোমাদের স্নায়ুকোষের সম্পূর্ণ ছবি দিয়ে এদের গঠন এবং কাজ গঠন দিয়েছি, খেয়াল করো, খুবই ভালো করে তোমরা এই জিনিসটা একটু খেয়াল করবে। এখানে দেখো একটি স্নায়ুকোষের সম্পূর্ণ ছবি দেওয়া আছে। তার মধ্যে দেখো প্রথম যে অংশটাকে, এইটুকু যে অংশটা আছে সম্পূর্ণ অংশটাকে, মাঝখানে যে অংশ তোমাদের এটা গোলাকার বা ডিম্বাকার আকৃতি যেটা ধরে থাকো বা এই অংশটা সম্পূর্ণটা হচ্ছে কি কোষ দেহ। অর্থাৎ এই সাইডের অংশগুলোকে আমরা বলবো না, এই মাঝখানের অংশটুকুকে আমরা বলছি কি কোষ দেহ। আচ্ছা, তারপরে আসো ডেনড্রন। ডেনড্রন দেখো ঠিক এইটুকু অংশ, তোমাদেরকে হচ্ছে একটু হাইলাইট করে আমি দেখাই, এটা সাইডে যেটা আমি একটু দেখাই, এখানে দেখো ঠিক এইখানে এই রকম অংশটুকু আছে, এরপরে হচ্ছে আমাদের শাখা গিয়েছে, ঠিক এইটুকু অংশ যেটা আছে সেটাকে আমরা বলছি কি ডেনড্রন। এখানে ডেনড্রন বলা হয়। ঠিক আছে, অর্থাৎ তোমরা যদি দেখে থাকো এই যে অংশটুকু আছে এইটুকু অংশকে আমরা বলছি কি ডেনড্রন, এবং এই ডেনড্রন থেকে যে শাখাগুলো উৎপন্ন হয়েছে সেটাকে বলা হচ্ছে কি ডেনড্রাইট। অর্থাৎ এই নিচের অংশটুকুকে আমরা ডেনড্রন বলবো, আর এটা থেকে যে শাখাগুলো উৎপন্ন হয়েছে সেটাকে আমরা বলছি কি ডেনড্রাইট। একটা কোষ দেহের অভ্যন্তরে থাকে কি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, এটার মধ্যে কোনো সেন্ট্রিওল থাকে না, যার কারণে এই নিউরনের যে কোষ দেহটা আছে সেটা কখনো বিভাজিত হয় না। আচ্ছা, তারপরে আসো নিচে যে অংশটুকু, ঠিক এই জায়গা থেকে শুরু করে এখানে যে শাখাটা উৎপন্ন হয়েছে তার আগ পর্যন্ত সম্পূর্ণ অংশটাকে আমরা বলছি কি অ্যাক্সন। ঠিক আছে, আচ্ছা এই হলো আমাদের সম্পূর্ণ নিউরনের একটা চিত্র। তোমাদের এখানে আরেকটু বলে রাখি, তোমাদের সবসময় যেটা বলা হয় যখন তোমরা চিহ্নিত চিত্র অঙ্কন করবে তখন হচ্ছে সবসময় লেবেলিংটা ডান দিকে করবে। তোমরা চতুর্দিকে যদি করে থাকো তাহলে তোমাদের এখানে মার্কস কাটা যায়। অতএব তোমরা যখনই ছবি আঁকবে বা কোথাও চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলবে তখনই হচ্ছে তোমরা সবসময় লেবেলিংটা তোমাদের ডান দিকে থাকবে, এবং সম্পূর্ণটা এখানে ঠিক এই চিত্র কথাটা পর্যন্ত, চিত্র একটি স্নায়ুকোষ বা নিউরন যেটা আমি লিখেছি এই পর্যন্ত সম্পূর্ণটা তোমাদের পেন্সিলে হবে।
এখানে আরেকটা কথা বলে দিই, এখানে তোমাদের এই অংশটা থেকে যদি তোমাদের সৃজনশীল এসে থাকে তাহলে একটা প্রশ্ন এভাবেও থাকতে পারে যে একটি স্নায়ুকোষ বা নিউরনের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তখন শুধুমাত্র চিহ্নিত চিত্র যদি 2 নম্বরে থাকে তাহলে শুধুমাত্র চিহ্নিত চিত্র দিলেই চলবে। এবার চলে আসো, এতক্ষণ আমি তোমাদেরকে এটার অংশগুলো বলেছি। এখন তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে স্নায়ুকোষের গঠনটা হচ্ছে বর্ণনা করো, যেটা ক্লাস 7-এর বইতে খুব ডিটেলসে দেওয়া নেই বা শুধুমাত্র এখানে 3টি অংশর নাম উল্লেখ করা আছে। তোমাদের সুবিধার জন্য হচ্ছে আমি এখানে সম্পূর্ণ গঠনটা বর্ণনা করে দিয়েছি। আচ্ছা, তাহলে চলো দেখি গঠনে কি আছে। প্রতিটি নিউরন 3টি অংশ নিয়ে গঠিত হয়, অর্থাৎ একটা স্নায়ুকোষ বা নিউরনের 3টি অংশ থাকে প্রধানত। একটা হচ্ছে কোষদেহ, যেটা আমি সব প্রথমেই বলেছি, কোষদেহের এই অংশটুকু, এইটুকু সম্পূর্ণটা। ডেনড্রন অর্থাৎ এইটার বাহিরের অংশ, যেগুলো শাখা বাহিরের এই অংশটুকু, অর্থাৎ মাঝখানের অংশটুকুকে আমরা কোষদেহ বলছি, এটার বাহিরের অংশটাকে হচ্ছে ডেনড্রন, আর এই যে নিচের যে অংশটুকু আছে সেটাকে হচ্ছে এক্সন বলা হয়। তাহলে কোষদেহের মধ্যে আমাদের কী অংশ থাকে? কোষদেহ হচ্ছে একটা নিউরনের প্রধান অংশ। এটাকে আমি প্রথমেই তোমাদের বর্ণনা ছবি বোঝানোর সময় বলেছি যে এটা দেখতে অনেকটা গোলাকার হয়, ডিম্বাকার বা নক্ষত্র আকার হয়। কোষদেহ হচ্ছে কোষ আবরণী। এই কোষ, যেহেতু কোষদেহ বলছি, কোষের মধ্যে আছে কোষ আবরণী, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। এখানে দেখো, এখানে নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে। এটার মধ্যে কোনো ধরনের সেন্ট্রিওল থাকবে না, যার কারণে সে কী করে না, এখানে কোষ বিভাজনটা হয় না। দ্বিতীয় আছে ডেনড্রন। এই কোষের চতুর্দিক থেকে আমরা যেই অংশটুকু বের হয়েছে, খাটো মতো যে অংশটা বের হয়েছে, সেটাকে আমরা বলছি কি ডেনড্রন। এই ডেনড্রন থেকে যে শাখা উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে কি ডেনড্রাইট। নেক্সট চলে আসি এক্সন। এক্সন কি? কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে এক্সন বলে। এখানে দেখো, এইটুকু অংশকে আমরা বলেছি কোষদেহ, এবং এখান থেকে যে লম্বা সুতার মতো যে অংশটুকু আছে, এই সুতার মতো অংশটাকে সম্পূর্ণটাকে আমরা বলছি কি অ্যাক্সন। অ্যাক্সনের যে প্রান্তে কোষদেহ থাকে, দেখো এইটা হচ্ছে অ্যাক্সন, এটার যে প্রান্তে কোষদেহ আছে, এই কোষদেহের বিপরীতে হচ্ছে কি, বিপরীত প্রান্ত থেকে হচ্ছে শাখা বের হয়, অর্থাৎ এটা হচ্ছে শাখা। সাধারণত একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থেকে থাকে, অর্থাৎ একটি নিউরনে সবসময় একটি অ্যাক্সন থাকবে। আচ্ছা, তাহলে আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো যে এখানে আরেকটা প্রশ্ন যেটা বলেছি, যদি বলা হয় একটি নিউরনের গঠন বর্ণনা করো বা একটি স্নায়ুকোষের গঠন বর্ণনা করো, তখন তোমাদের অবশ্যই এই ছবিটা সহ গঠনটা বর্ণনা করতে হবে। একটা অবভিয়াসলি তোমাদের 3 নম্বরের যে গ নম্বরের জন্য তোমাদের থেকে থাকে। আচ্ছা, এরপরে চলে আসি স্নায়ু টিস্যুর কাজে। এতক্ষণ আমরা জানলাম যোজক টিস্যু কি, যোজক বা কানেকটিভ টিস্যু কি, স্নায়ু টিস্যু কি, স্নায়ু টিস্যুর মধ্যে যে একক যেটা আছে সেটাকে আমরা বলছি কি স্নায়ুকোষ বা নিউরন, এটার গঠন সম্পর্কে জানলাম। এখন চলে আসি স্নায়ু টিস্যুর কাজ। এই স্নায়ু টিস্যুর মধ্যে কী কী কাজ করে থাকে আমাদের দেহের জন্য? 1 নম্বর হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে, অর্থাৎ আমাদের দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে যে উদ্দীপনাটা সৃষ্টি হয় সেগুলোকে মস্তিষ্কে প্রেরণ করা হচ্ছে স্নায়ু টিস্যুর প্রধান কাজ। আচ্ছা, যখন এই উদ্দীপনাগুলো স্নায়ু টিস্যু কী করে, মস্তিষ্কে প্রেরণ করে, তখন কী করে মস্তিষ্ক কী করে দেহের কার্যকর অংশ এই উদ্দীপনায় সাড়া দেয়, অর্থাৎ মস্তিষ্ক সেই উদ্দীপনাটাকে সে ধারণ করে এবং সে তার বিপরীতে কি করতে হবে সেটা বিভিন্ন অঙ্গের মধ্যে সে মেসেজটা পাঠিয়ে দেয়, যার মাধ্যমে কি দেহের কার্যকর অংশ ওই অংশটা কী করে এই উদ্দীপনায় সাড়া দেয়। ধরো তোমাদের ছোট একটা উদাহরণ দিই, তোমাদের বইয়েও আছে, ওটা দেখতে পাবে। যে ধরো আমরা কি করি, মশা যদি কামড় দেয় তখন কি করবে, মশা যে কামড় দিয়েছে সেই উদ্দীপনাটা কি হচ্ছে মস্তিষ্কে প্রবেশ করবে, মস্তিষ্ক সেটা আমাদের হাতকে জানান দিবে, হাত তখন এই উদ্দীপনা সাড়া দিয়ে সেই মশাটাকে মারার জন্য যে কাজটা করবে সেটাই হচ্ছে সে দেহের অংশটা, অর্থাৎ হাতটা কি করছে মশাটাকে মারার কাজটা সম্পন্ন করছে। এটাই বলা হয়েছে যে মস্তিষ্কে কি করে উদ্দীপনায় সাড়া দিবে, দেহের অঙ্গ থেকে আমাদের গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রবেশ করার পর সেটা মস্তিষ্ক আমাদের হাতকে সে নির্দেশ দিল যে এটা কামড় দিচ্ছে, এটাকে মারতে হবে, তখন হচ্ছে হাত কী করছে সেটাকে মেরে ফেলছে। এরপরে কাজটা হচ্ছে উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে, অর্থাৎ স্নায়ু টিস্যু কী করে আমাদের বিভিন্ন ধরনের আমরা পূর্ববর্তী অনেক ঘটনা কিন্তু মনে রাখি, এই মনে রাখে এই স্মৃতিটাকে ধারণ করা হচ্ছে স্নায়ু টিস্যুর একটা কাজ।
সর্বশেষ কাজ হচ্ছে দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে, অর্থাৎ আমাদের দেহের মধ্যে বিভিন্ন যে জৈবিক কার্যগুলো হয়ে থাকে সেই কাজের মধ্যে হচ্ছে সমন্বয় সাধন করা হচ্ছে এই স্নায়ু টিস্যুর একটি গুরুত্বপূর্ণ কাজ। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনা থেকে তোমরা যোজক টিস্যু এবং স্নায়ু টিস্যু সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়েছো। স্নায়ু কোষের গঠন সম্পর্কে হচ্ছে তোমরা জানতে পেরেছো এবং একটি নিউরনের চিত্রটা হচ্ছে তোমরা ভালোভাবে আঁকতে পারবে। আশা করি এই আলোচনা থেকে যদি কোনো সৃজনশীল এসে থাকে তোমরা খুব ভালোভাবে সেটার অ্যান্সার করতে পারবে। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।